ভারত বানায় আধুনিক যুদ্ধবিমান, পাকিস্তান বানায় উন্নত মিসাইল, অথচ স্বাধীনতার ৫০ বছর পরও আমরা বানাই অটোরিকশা। প্রশ্নটা আর হাসির নয়, এটা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভয়ঙ্কর বাস্তবতা। আমাদের আকাশের দিকে ছুটে আসছে অন্য দেশের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, দূর থেকে আমাদের দিকে তাক করা মিসাইল, আর আমরা এখনো তর্কে আটকে আছি, কে কার লোক, কে কোন দলে। দুনিয়া যখন ভবিষ্যৎ বানাচ্ছে, আমরা তখন ব্যস্ত নিজেদের টেনে ধরতে। প্রযুক্তি একা একা জন্মায় না, গবেষণা, শিল্প আর রাষ্ট্রীয় পরিকল্পনা, এই তিনটা একই সুতায় না বাঁধলে কোনো দেশ এগোয় না। আর আমরা কি করি? রাজনীতি আর দুর্নীতিকে সামনে রেখে নিজের গায়ে নিজেরা দাগ কাটি। বিশ্ববিদ্যালয় আছে, ল্যাব আছে, ডিগ্রি আছে, সেমিনার আছে, কিন্তু যখন গবেষণার চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে দলীয় গ্রুপিং, দখলদারিত্ব আর ক্ষমতার লড়াই, তখন দেশের সেরা প্রতিষ্ঠানগুলো পরিচিত হয় সাফল্যের জন্য নয়, সংঘাতের জন্য। অন্য দেশগুলো বানায় রকেট, স্যাটেলাইট, এআই, মেডিকেল ডিভাইস, নতুন ম্যাটেরিয়াল, আর আমরা প্রশ্ন করি কে আগে শুরু করবে, বাজেট কার ভাগে যাবে, কমিশন কে নেবে। উদ্যোগ শুরুর আগেই শুরু হয় টানাটানি। তারপর আমরা বলি দেশের মেধার মূল্য নেই, অথচ মেধাকে কাজ করার জায়গা না দিয়ে আমরাই তার গলা চেপে ধরি। ৫০ বছর পরেও বিশ্বমঞ্চে দাঁড় করানোর মতো আমাদের নিজেদের কোনো প্রযুক্তি কই? আমরা কি সত্যি জ্ঞানকে সম্মান করি, নাকি শুধু সার্টিফিকেটকে? গবেষণা কি আমাদের কাছে বিনিয়োগ, নাকি শুধু লাভের প্রজেক্ট? হরমুজ প্রণালীর কাছাকাছি নীল সমুদ্রে ভেসে আছে এক দানব। আকাশে যুদ্ধবিমান টহল দিচ্ছে, নিচে রাডার ঘুরছে, কিন্তু প্রশ্ন একটাই, এই বিশাল যুদ্ধযন্ত্র কি এবার লক্ষ্যবস্তু হতে যাচ্ছে? কয়েক সেকেন্ডের মধ্যে যদি আকাশ ছিঁড়ে ছুটে আসে মিসাইল, পালানোর সুযোগ থাকবে কি? মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট এখন এমন এক এলাকায় অবস্থান করছে যেটা সরাসরি ইরানের মিসাইলের আওতায়। এই রণতরী থেকেই উড়ে ইরানে আঘাত হানতে পারে মার্কিন যুদ্ধ বিমান, আর সেই মুহূর্তেই পাল্টা আঘাতের জন্য প্রস্তুত তেহরান। সামরিক বিশ্লেষকদের মতে এবার আর অদৃশ্য ঢাল কাজ নাও করতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হাতে থাকা ক্ষেপণাস্ত্রগুলো শুধু শক্তিশালী নয়, সংখ্যাতেও বিপুল। যে কোনো ভুল সিদ্ধান্ত মুহূর্তে পরিণত হতে পারে বড় সংঘাতে। প্রশ্ন উঠছে, এই সমুদ্রে কি সত্যি যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা দেখভালের অজুহাতে ইউএসএস রুজভেল্টকে মোতায়েন করেছে মার্কিন পঞ্চম নৌবহর, কিন্তু বাস্তবতা হলো এই মোতায়েন দুই পক্ষের জন্যই ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্র জানে ইরানে আঘাত মানে শুধু একবারের যুদ্ধ নয়, পাল্টা জবাব আসবে বহুগুণে। ইরানের হাতে রয়েছে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যার পরিসর হাজার হাজার কিলোমিটার। পাশাপাশি বিভিন্ন শ্রেণীর হাজারের বেশি ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় আছে বলে ধারণা করা হয়। এই উদ্বেগেই এবার আরেকটি বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের আসল দুশ্চিন্তা ইরানের চারপাশে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো। বাহরাইন থেকে কাতার, সবই সম্ভাব্য লক্ষ্য। অতীতে যেমন কাতারের ঘাঁটিতেই মিসাইল ছুটে গিয়েছিল, এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশঙ্কা। পরিস্থিতি বলছে একটা আঘাতই পুরো অঞ্চলকে আগুনে ঠেলে দিতে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরান যখন সরাসরি হুমকি দিয়েছে, তখন মার্কিন সেনারা বুঝতে পারছে তাদের স্থায়ী ঘাঁটি আর নিরাপদ নয়। ইরানের ড্রোন ও মিসাইল হামলার ঝুঁকি এতটাই বেড়ে গেছে যে ছোট ভুলের জন্য বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। গত কয়েকদিনে একের পর এক মার্কিন ঘাঁটি ফাঁকা করা হয়েছে, সেনাদের সরানো হয়েছে নিরাপদ স্থানে যেখানে কম লক্ষ্যবস্তু রয়েছে। এটি কোনো মহড়া নয়, এটি একদম বাস্তব হুমকি এবং পালানোর পদক্ষেপ। এই ভয় তৈরি হয়েছে ইরানের মিসাইল সক্ষমতা থেকেই। ইরানের হাতে থাকা ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পাল্লা ২০০০ কিলোমিটারের বেশি, অর্থাৎ মধ্যপ্রাচ্যের প্রায় সব মার্কিন ঘাঁটি এখন সরাসরি ইরানি মিসাইল রেঞ্জের ভিতরে।
সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো ইরানের স্যাচুরেশন অ্যাটাক কৌশল। একসাথে বহু মিসাইল ও ড্রোন আকাশে ছোড়া হলে প্যাট্রিয়ট বা অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়ে যায়। সামরিক বিশ্লেষকদের মতে স্থায়ী ঘাঁটি এখন নিরাপদ আশ্রয় নয়, বরং সহজ টার্গেট। এই বাস্তবতা বুঝে মার্কিন কমান্ড দ্রুত সিদ্ধান্ত নেয়। সেনাদের বড় ঘাঁটি থেকে সরিয়ে কম নজরে থাকা জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। কোথাও অস্থায়ী আশ্রয়, কোথাও বেসামরিক অবকাঠামো। মূল লক্ষ্য একটাই, প্রাণহানি এড়ানো। বিশেষজ্ঞদের মতে এটি যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন নয়, বরং ভয় থেকে নেওয়া পদক্ষেপ। ইরানের মিসাইল শক্তি এতটাই মারাত্মক যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীকেও ঘাঁটি ছেড়ে সরে যেতে বাধ্য করেছে। প্রশ্ন একটাই, এই সংঘাত যদি বাস্তবে রূপ নেয় তাহলে ক্ষতির মাত্রা কতটা ভয়াবহ হবে? সমুদ্র কাঁপিয়ে এগুচ্ছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। দিক একটাই, মধ্যপ্রাচ্য। গন্তব্য একটাই, ইরান। দক্ষিণ চীন সাগর থেকে হঠাৎ এই মোড় কোনো মহড়া নয়, কোনো কূটনৈতিক চাপও নয়, এটা যুদ্ধের প্রস্তুতি। এই রণতরী একা নয়, সঙ্গে আর্লি বার্গ শ্রেণীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। আকাশ থেকে আঘাত হানার জন্য প্রস্তুত শত শত যুদ্ধ বিমান। সামরিক বিশ্লেষকরা বলছেন এই বহর এমন জায়গায় যেতে চায় যেখান থেকে ইরানের ভেতরে সরাসরি হামলা চালানো যায়। ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য আর ঢেকে রাখা নেই, ইরানকে সামরিকভাবে কোণঠাসা করা। এই মুহূর্তে ইসরায়েলের সংসদ নেসেটে দাঁড়িয়ে একই সুরে কথা বলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, যদি ইরান ভুল করে এবং আমাদের উপর হামলা করে তাহলে আমরা এমন এক শক্তির জবাব দেব যা ইরান আগে কখনো দেখেনি। কেউ বলতে পারে না ভবিষ্যতে কি হবে, কিন্তু একথা পরিষ্কার, ইরান আগে যেমন ছিল তা আর ফিরে পাবে না। এই বক্তব্যকে বিশ্লেষকরা দেখছেন ট্রাম্পের সামরিক পদক্ষেপের রাজনৈতিক ঘোষণা হিসেবে। একদিকে মার্কিন রণতরী এগোচ্ছে, অন্যদিকে ইসরায়েল প্রকাশ্যে হুমকি দিচ্ছে। দুই দিক থেকে চাপ বাড়ছে তেহরানের উপর। এর ভেতরে ইরান জুড়ে রক্তাক্ত বিক্ষোভ, দমন অভিযান আর হাজারো মৃত্যুর অভিযোগ। ট্রাম্প নেতানিয়াহু জানেন ভেতরে দুর্বল দেশ বাইরে থেকে আঘাত সামলাতে পারে না, তাই এই সময়টাই তাদের কাছে সবচেয়ে উপযুক্ত। সব সংকেত একটাই কথা বলছে, এটা আর আলাদা ঘটনা নয়, এটা ট্রাম্প নেতানিয়াহুর যৌথ ভয়ঙ্কর পরিকল্পনার দিকে এগোনো। আমেরিকার বিশাল নৌবহর এখন ইরানের জলসীমার একদম কাছাকাছি অবস্থান করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশক্রমে এই নৌ চলাচল মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এই সীমারেখা অতিক্রম করলে তারা আর সতর্কবার্তার পথে থাকবে না, বরং সরাসরি প্রতিরক্ষামূলক জবাব দিবে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সামরিক বিশ্লেষকরা এটিকে একটি সম্ভাব্য সংঘাতের সুযোগ হিসেবেও দেখছেন। ইরানের বিপ্লবী গার্ড বারবার দাবি করেছে পারস্যে উপসাগরে ঢোকা যে কোনো শত্রু রণতরীর তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তারা উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, রাডার নেটওয়ার্ক এবং নৌ ইউনিট ব্যবহার করে প্রথম প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা রাখে, যা প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে। তেহরান আরও জানিয়েছে সংঘাত ছড়িয়ে পড়লে তা শুধু জলসীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক উপস্থিতিও ঝুঁকির মধ্যে পড়বে। তাদের প্রতিরক্ষা কৌশল একক আঘাত নয়, বরং একাধিক স্তরের প্রতিক্রিয়ার জন্য সাজানো, যার অর্থ একটি ছোট ঘটনার ফলে পুরো অঞ্চল যত ছড়িয়ে পড়তে পারে। এই কারণে ইরানের জলসীমা নিয়ে বর্তমান উত্তেজনাকে শুধুমাত্র নৌ চলাচলের ঘটনা হিসেবে দেখা হচ্ছে না, এটিকে ধরা হচ্ছে এমন এক সীমারেখা যা অতিক্রম করলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে।